ভারতসহ আরও 5 দেশের সাবেক ভূমিমন্ত্রী জাভেদের অবৈধ সম্পদের খোঁজ। গাড়ি চালকের বাসা থেকে 23 বস্তা নথি জব্দ, সস্ত্রীক দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পোষ্যকোটা স্থগিত। প্রতিবাদে কাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি কর্মকর্তাদের। শিক্ষক লাঞ্ছনার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি। ডেঙ্গুর ভয়ঙ্কর রূপ, একদিনে চলতি মৌসুমে সর্বোচ্চ 12 জনের মৃত্যু। ঢাকা ও বরিশাল বিভাগে 5 জন করে প্রাণহানি। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 740। মহালয়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু। মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপনে দেবীকে আবাহন। 28 সেপ্টেম্বর থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু। বাংলার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 600 বাড়ির পর এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ভারত সহ আরও 5 দেশে নতুন সম্পদের খোঁজ পেয়েছে দুদক। শনিবার রাতভর জাভেদের স্ত্রীর গাড়ি চালক ইলিয়াস তালুকদারের চট্টগ্রামের বাড়ি ও আশপাশে অভিযান চালিয়ে 23 বস্তা সম্পদের নথি জব্দ করা হয়। এদিকে 120 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আরও 3টি মামলা হয়েছে জাভেদ সহ 20 জনের বিরুদ্ধে। তার স্ত্রী সহ জাভেদকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পদের 23 বস্তা নথি জব্দ করেছে দুদক। তার ঘনিষ্ঠ সহযোগী উৎপল ও আব্দুল আজিজের রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। জাভেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াস তালুকদারের বাড়ি ও আশপাশ থেকে এসব নথি জব্দ করা হয়। দুদক বলছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা 582টি বাড়িসহ সম্পদের বাইরে নতুন করে নথিতে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়াও তার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া অন্যান্য নথিপত্র যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। জনাব সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিংয়ের তথ্য প্রমাণ, দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেনটেন্যান্স ব্যয় সহ বিভিন্ন তথ্য ডকুমেন্ট রয়েছে মর্মে দেখা যায়। এই সকল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময়ের প্রয়োজন। এর মাঝে বিদেশে থাকা জাভেদ ও তার স্ত্রী রুকমিলা জামানকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। রেড নোটিশ জারি করতে চট্টগ্রাম আদালত থেকে মিলেছে অনুমতি। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 21/9/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্তে অনুমোদন প্রদান করেছে। এছাড়া 120 কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সহ 20 জনের বিরুদ্ধে 3টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। দুদক ইতিমধ্যে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা স্থগিত করেছে সিন্ডিকেট সভা। এর প্রতিবাদে কাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। বিকেলে উপাচার্যের আহ্বানে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা হয়। শিক্ষক লাঞ্ছিতের ঘটনা তদন্তে 5 সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া যথাসময়ে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে এর প্রতিবাদে কাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। পোষ্যকোটা স্থগিত ও শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। এর আগে শনিবার বিকেলে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ধস্তাধস্তি হয়। মধ্যরাত পর্যন্ত চলে আন্দোলন। পরে পোষ্যকোটা স্থগিতের সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। একজন উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। রাকসু নির্বাচন আমরা আশা করছি যথাসময়ে হবে। বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছে তার কাছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সিন্ডিকেট সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে আলোচিত যে পোষ্যকোঠা সেটি আসলে স্থগিত করা হয়েছে, যেটি গেল শনিবার রাতে উপাচার্য এর আগেই স্থগিত করেছিলেন। বাতিলের ব্যাপারে তারা যেটি বলছেন যে এই পোষ্যকোঠা সম্পূর্ণরূপে বাতিল করতে হলে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয়, সেই প্রক্রিয়া তারা শুরু করবেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে তারা এতে সন্তুষ্ট নন, তারা বলছেন যে এটি সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। অন্যদিকে উপাচার্য সহ কয়েকজন শিক্ষকের উপর তাদের ধাক্কা, ধস্তাধস্তি এবং লাঞ্ছিত করার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি যেখানে 5 জন শিক্ষক থাকবেন এবং তারা 7 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিবেন। অন্যদিকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হবে, সেই তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিবেন। এবং এছাড়াও এই সিন্ডিকেটে একটি বিষয় আলোচনা হয়েছে যে এইখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার, তারা একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় এবং স্থানীয়রা যাতে কোনো ধরনের নাশকতা না করতে পারে সে কারণে একটি লিয়াজো কমিটি গঠিত হয়েছে। এবং সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো মূল্যে 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, সে লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেছেন। এখন এই সিন্ডিকেট সভার সিদ্ধান্তগুলোর যে প্রতিক্রিয়া, তাতে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এটাকে প্রত্যাখ্যান করছেন। তারা বলছেন যে হতাশাজনক এবং শিক্ষার্থী সংগঠনগুলো বসে তারা সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে এখানে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তারা এখানে জড়ো হচ্ছেন। আমরা দেখছি যে এখানে শহীদ বুদ্ধিজীবী প্রাঙ্গণে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা জড়ো হচ্ছেন এবং তারা আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এবং তারপরেও তারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবেন এবং তারা বৈঠক করার পর তাদের যে প্রতিক্রিয়া সেটি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এবং আমরা রাকসু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। রাকসু নির্বাচন কমিশন বলেছেন যে তারা উপাচার্যের সাথে কথা বলেছেন, উপাচার্য তাদেরকে যে ঘোষিত সময় সেই সময় নির্বাচন করার পরামর্শ দিয়েছেন এবং তারা নির্বাচন করার যে প্রস্তুতি সেটি গ্রহণ করছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে একের পর এক আন্দোলন। এবার পাবনা ও গাজীপুরে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি জমা দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। ভৌগোলিক, প্রশাসনিক ও ব্যবসা বাণিজ্যের কথা বিবেচনায় আসন পুনর্বহালের দাবি জানান তারা। নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে একের পর এক আন্দোলন। এবার পাবনা ও গাজীপুরবাসী আসন পুনর্বহালের দাবিতে রাজপথে। রোববার দুপুরে ব্যানার ও ফেস্টুন নিয়ে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন বেড়া উপজেলার কয়েকশো বাসিন্দা। এরপর মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা জানান, সম্প্রতি নির্বাচন কমিশন বেড়াকে পাবনা 2 আসনের সঙ্গে যুক্ত করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে। এই সিদ্ধান্তকে অন্যায় উল্লেখ করে বেড়া সাথিয়াকে ফের একীভূত করে আসন পুনর্বহালের দাবি তাদের। 50-60 কিলো দূরে হলো সেই সোজা। আমাদের একটা কাজের প্রয়োজন হলেই পারে যে আমাদের দেওয়া লাগবে সেই 60 মাইল। এই আমাদের সাপেক বহল করার জন্যই আমাদের আন্দোলনটা। এই 10 দিনের মধ্যে যদি আমাদের বেড়াসাতিয়া পূর্ণ বল না করে তাহলে আমরা আবারও দুর্বল আন্দোলনে চলে যাব। এদিকে গাজীপুরের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা সচেতন নাগরিক মঞ্চ। তাদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভক্তি তৈরি করতেই নতুন আসন গাজীপুর 6 এবং গাজীপুর 2 এর সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ সময় কাশিমপুরকে গাজীপুর 1 ও পুবাইলকে গাজীপুর 5 আসনের সঙ্গে যুক্ত করারও দাবি জানান তারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ডেঙ্গুর ভয়াবহ রূপ। একদিনে চলতি মৌসুমের সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগে 5 জন করে এবং চট্টগ্রাম ও ময়মনসিংহে 1 জন করে মারা গেছেন। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 740 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হলেন 41,831 জন, মারা গেছেন 179 জন। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে মহালয়া। শারদীয় দুর্গোৎসবের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই আয়োজন। পুরাণ মতে এদিন আবির্ভাব ঘটে দেবী দুর্গার। চণ্ডী পাঠে দেবীকে মর্তে আবাহন জানিয়েছেন ভক্তরা। শরতের আকাশে দেবীর আগমনী বার্তা। চণ্ডী পাঠে মর্তে আহ্বান জানানো হলো দুর্গতি নাশিনীকে। ঢাক
ঢাক, কাসর আর মন্ত্রপাঠে মুখরিত মন্দিরগুলো। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দেবীপক্ষ। উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে করা হলো দেবী দুর্গার আবাহন। বর্ণিল সাজে সজ্জিত ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার মন্দির। দেবীর আগমনী উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন। পূজা শেষে দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা করেন ভক্তরা। মহালয়াতে যে আমাদের চণ্ডীপাঠটা শুনি, শুনে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এতটা ভালো লাগে, এটা বলে প্রকাশ করার মতো। এটা কামনা করতেছি যে আমরা দেশবাসী যেন অনেক সুন্দরভাবে জীবন কাটাতে পারি এবং দেশের সবার মঙ্গল কামনা করি। সনাতনীরা বিশ্বাস করে যে এই তিথির গভীরতা অনেক, তাৎপর্য অনেক এবং একটি সুন্দর আলোয় আমরা প্রবেশ করছি দেবীর আশীর্বাদ দিয়ে। আমরা বিশ্বাস করি মার আগমনী বার্তা দিয়ে আমাদের দেশে সকল অসাম্প্রদায়িক যে চেতনা, সেই চেতনা বৃদ্ধি পাবে। পরে অনুষ্ঠিত হয় ধর্মীয় গান আর নানা আচার অনুষ্ঠান। নৃত্যনাট্যে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মর্তে আগমন, পূজা গ্রহণের আহ্বান, মহিষাসুরের অমরত্ব লাভের চেষ্টা এবং বধের ঘটনা প্রবাহ। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করবেন দেবী দুর্গা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। চট্টগ্রামে মহালয়া উপলক্ষে চলছে নানা আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে নগরীর JM সেন হলে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। মহালয়ার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের যে ক্ষণগণনা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা আছি নগরীর JM সেন হল প্রাঙ্গণে। এখানে ঠিক বিকেল ৫টায় আমরা দেখেছি চণ্ডীপাঠের মাধ্যমে কিন্তু আজকে মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। আসলে নগরীর যে JM সেন হল প্রাঙ্গণ এবং মহানগর যে পূজা উদযাপন পরিষদের আয়োজনে এখানে কিন্তু দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এবং আজকে মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেটিও কিন্তু আমরা দেখেছি আজকে বিকেলের পর থেকে এখানে শুরু হয়েছে। একটু জানিয়ে রাখি, শুধু নগরীর JM সেন হল প্রাঙ্গণ নয়, নগরীর যে অন্যান্য মন্দিরগুলো রয়েছে, বিশেষ করে নগরীর গোলপাহাড় কালী মন্দির, সেখানেও আমরা দেখেছি আজকে সকাল থেকেই কিন্তু আসলে মহালয়াকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পূজা অর্চনা থেকে শুরু করে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া নগরীর যে অন্যান্য মন্দিরগুলো রয়েছে সেসব জায়গায় একইভাবে আসলে সকল ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল এটি কিছুক্ষণের জন্য আসলে বিরতি রয়েছে এবং এর পরে আবারও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এবং চট্টগ্রামের জেলা প্রশাসকের এখানে আসার কথা রয়েছে। এরপরেই মূলত যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু এখানে শুরু হবে এবং জানিয়ে রাখি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে এবং চট্টগ্রাম মহানগরীতে এবার ২৯৫টি পূজা মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রাম জেলায় প্রায় ২০০০-এরও বেশি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে এবং সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে শুরু করে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থা কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেটি বিকেল থেকে শুরু হয়ে অন্যান্য মন্দিরে অনেক জায়গায় সকাল থেকে শুরু হয়ে কিন্তু এখনো চলছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর JM সেন হল প্রাঙ্গণ থেকে এখানকার সর্বশেষ খবর। মহালয়ার আনুষ্ঠানিকতার খবর জানছিলাম চট্টগ্রাম থেকে। দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা অস্বীকার করার সুযোগ নেই। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে দুর্গাপূজার ছুটিতে যাত্রী চাপ সামাল দিতে ঢাকা কক্সবাজার ও ঢাকা চট্টগ্রাম রুটে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলাচল করবে বিশেষ ট্রেন। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার নির্বাহী আদেশে মহানবমী ও বিজয় দশমীর সরকারি ছুটি সহ শুক্র ও শনিবার নিয়ে মিলছে ৪ দিনের ছুটি। এই সময়ে ঢাকা কক্সবাজার ও ঢাকা চট্টগ্রাম রুটে ৪ জোড়া বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেল কর্তৃপক্ষ বলছেন প্রতিটি স্পেশাল ট্রেনে থাকবে ১৮টি বগি, তবে নিয়মিত ভাড়ার তুলনায় এসি সিটে ৩০% ও নন এসি সিটে ২০% বাড়তি ভাড়া গুনতে হবে। ৩০ সেপ্টেম্বর, ১ ও ৩ অক্টোবর ঢাকা থেকে রাত ১০:৩০টায় ট্যুরিস্ট স্পেশাল ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ৩ ও ৪ অক্টোবর বেলা 11:30টায় কক্সবাজার থেকে ছেড়ে আসবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। ৩০ তারিখ রাতে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা স্টেশন থেকে রাত 10:30টায় ছেড়ে যাবে
প্রথম ট্রেন। বাড়তি ভাড়া নেওয়া হলেও পূজার ছুটিতে বিশেষ ট্রেন পেয়ে খুশি যাত্রীরা। এরই মধ্যে 30 সেপ্টেম্বরের সব টিকিট বিক্রি হয়ে গেছে। নতুন ট্রেন দিতে আছে পূজা উপলক্ষে ভালো সুন্দর শুনুম দেখুম যামু। আমাদের যাতায়াতের সুবিধা হবে, যানজট কম হবে। ইতিমধ্যে আমাদের 30 তারিখের টিকিট অনলাইনে এবং অফলাইনে দুইভাবে বিক্রি করা হয়েছে এবং টিকিট 30 তারিখ এই টুরিস্ট স্পেশাল টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে। আপনারা সেটা অনলাইন দেখতে হবে। তো এইভাবে পর্যায়ক্রমে এই টিকিটগুলো সোল্ড আউট করা হবে। এদিকে সচিবালয়ে দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মণ্ডপ বানানো শুরু করে তাদের কিন্তু 7 জন করে গার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে এবং তারা সবাই রাজি হয়ে গেছে। 24 সেপ্টেম্বর থেকে সারা দেশে মণ্ডপে পাহারায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন তিনি। এটারে কিভাবে রোধ করা যায়। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, যে চিকিৎসকের অপারেশন করার কথা ছিল তিনি না করায় মারা গেছেন রোগী। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। হাসপাতালের পরিচালক বলছেন, অ্যানেস্থেশিয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু হতে পারে। তদন্ত প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। বিয়ের মাত্র 6 মাসের মাথায় নিভে গেল জীবন প্রদীপ। চিকিৎসকের অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ। ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার গৃহবধূ লামিয়ার পেটে ব্যথা অনুভব হলে জেলা শহরের আরোগ্য সদন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তার অ্যাপেন্ডিসাইটিস ও পিত্তথলিতে পাথর রয়েছে, অপারেশন করতে হবে। শনিবার বিকেলে সার্জন ডাক্তার রতন সাহার তত্ত্বাবধানে তার অপারেশন সম্পন্ন হয়। স্বজনদের অভিযোগ, কয়েক ঘন্টা পর অবস্থা জানতে চাইলে বলা হয় রোগী সুস্থ আছেন, কিন্তু রাত 9টার দিকে জানানো হয় শারীরিক অবস্থা ভালো নেই। তাৎক্ষণিকভাবে হাসপাতালের পক্ষ থেকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যায় লামিয়া। ডাক্তার রতন সাহা অপারেশন না করে অন্য কেউ করার কারণে তার মৃত্যু হয়েছে অভিযোগ স্বজনদের। সুস্থ মেয়ে আমি ভর্তি করেছি, আমার মেয়েটারে মাইরা ফেলাইছে ইচ্ছা করে। আমার মেয়েটার মুখের দিকে আমি তাকাইতে পারি না, আমার মেয়েটার মাইরা কালো বানায় ফেলাইছে। রতন কুমার স্যার সেই করার কথা সেই করে নাই, অপারেশনটা করছে অন্য একজন। ডাক্তারদের অবহেলাই হয়তো অন্যতম কারণ। তবে হাসপাতালটির পরিচালকের দাবি, অপারেশন ডাক্তার রতন সাহাই করেছেন। অ্যানেস্থেশিয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। আসলে বিষয়টি একটু অ্যানেস্থেশিয়া সংক্রান্ত হওয়ার কারণে ডক্টর প্রফেসর রতন কুমার সাহা তিনি অপারেশন করেন নাই, এই কথাটা সর্ববিব মিথ্যা। সিভিল সার্জন বলছেন, এই ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। প্রতিবেদনে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। 3 সদস্য বিশিষ্ট একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া নিয়েছি। আমি তদন্ত করে যথাযথভাবে ব্যবস্থা নেব। লামিয়া আক্তার ও হিমেল খানের পারিবারিকভাবে বিয়ে হয় মাত্র 6 মাস আগে। সংসারের পাশাপাশি এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী ছিল লামিয়া। সময় সংবাদ, ফরিদপুর। নোয়াখালীতে হাসপাতাল থেকে 7 দালালকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে সদর হাসপাতালে র্যাব 11-র কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিলন, রতন, হারুন, সজীব, স্বপন, মাসুদ ও আকরাম হোসেন নামে কয়েক দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ইঞ্জিন বিকল হয়ে 2 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল। দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ব্রিজের ওপর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ঘটনাস্থলে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন এলে তার ইঞ্জিন দিয়ে পারাবত এক্সপ্রেস ট্রেনকে টেনে আনা হয়। এতে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। বাংলার সময় আরও থাকছে। নানা সংকটে ময়মনসিংহে বিকশিত হচ্ছে না পর্যটন শিল্প। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আবাসিক সুবিধা নিশ্চিতের দাবি। পর্যটক বাড়লে স্থানীয়দের জীবনমান উন্নয়নের আশা। সপ্তাহ ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো। এবার সিলেট অঞ্চলে ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল 4।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বেলা 12:19 ভূকম্পন অনুভূত হয় উৎপত্তিস্থল সুনামগঞ্জ জেলার ছাতকে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত 14 সেপ্টেম্বর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 5.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সে সময় উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম। চুয়াডাঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় দেন। মামলার বিবরণীতে জানা যায়, 2024 সালের 7 সেপ্টেম্বর বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে ইজি বাইকে করে তুলে নিয়ে যায় খায়রুল ইসলাম। পরে স্থানীয় একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষণের পর পালিয়ে যায় সে। এই ঘটনায় পরদিন নির্যাতিতার বাবা সদর থানায় একটি মামলা করলে খায়রুলকে গ্রেফতার করে পুলিশ। একই বছরের 20 নভেম্বর অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে খায়রুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। মাদারীপুরে প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় 4 দিনেও মামলা নেয়নি পুলিশ। ডানচোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্যাতিতা ভর্তি বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ভুক্তভোগীর স্বজনরা জানান, গত 18 সেপ্টেম্বর সকালে দক্ষিণ ক্রোকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালান প্রধান শিক্ষক শাহানারা বেগম। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ বেল্লাল হোসেন খান বিদ্যালয়ের জমি নিজের দাবি করে লোকজন নিয়ে শাহানারা বেগমের উপর হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ওই দিনই বেল্লাল হোসেন খান সহ 4 জনের নামে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। এ ঘটনায় মামলা না নিয়ে সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে আদালতে পাঠায় পুলিশ। গোপালগঞ্জে ছিনতাইয়ের ঘটনার 24 ঘন্টার মধ্যে চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। গত 19 সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় পার্থ প্রতিম কুণ্ডু নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। শনিবার রাতে সদর থানায় মামলা করেন ওই শিক্ষার্থী। পরে রাতভর অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতা রাব্বিকে গ্রেফতার করা হয়। চাঁদপুরে প্রাইভেট কারের ধাক্কায় খুঁটি ভেঙে 8 ঘন্টা বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ। সকালে চাঁদপুর মতলব পেন্নাই সড়কের মুন্সিরহাট বাজারে এই দুর্ঘটনাটি ঘটে। নতুন খুঁটি প্রতিস্থাপনের পর দীর্ঘ 8 ঘন্টা পর স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ এবং যান চলাচল। পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার জব্দ করলেও চালককে আটক করা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জে 4টি চুন কারখানা সহ 500 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত দুপুর থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁও উপজেলার পিরোজপুর, মোগরাপাড়া ও মাঝিপাড়া এলাকায় 4টি স্থানে অভিযান চালায়। অবৈধভাবে গ্যাসের সংযোগ নিয়ে ব্যাপকভাবে উৎপাদন কাজ চালানোর অভিযোগে 4টি চুন কারখানাকে জরিমানা করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক অবৈধ পাইপ, রাইজার ও বার্নার। পরে 1.5 কিলোমিটার বিস্তৃত 200 বাড়ির 500 অবৈধ আবাসিক গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। মৌসুমের শেষ দিকে মৌলভীবাজারের চা বাগানগুলোতে বেড়েছে উৎপাদন। চা সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদনের এই ধারা অব্যাহত থাকলে এবছর চায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনা রয়েছে। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। শ্রমিকরা দল বেঁধে ব্যস্ত 2টি পাতা ও 1টি কুড়ি সংগ্রহে। কয়েক মাস আগেও মৌলভীবাজারের 93টি চা বাগানে চা পাতার সংকটে পড়েছিলেন শ্রমিকরা। তবে মৌসুমের শেষ দিকে সহনীয় তাপমাত্রা আর সময় মতো বৃষ্টিপাত চা উৎপাদনে গতি এনেছে। এখন নতুন কচি পাতায় ভরে উঠেছে বাগানগুলো। আমরা তো ঠিক এখন পাতা হয়, হাজরি তাজরি হয়। বৃষ্টি দিছে কারণে এখন বিদায় আমরা রুজি করতেও পারি, পাতা ঢের বেশি তুলাইতে পারি। খরায় আমাদের রুজি রোজগার হয়েছে না, এখন আমাদের মোটামুটি ভগবান দিলে ভালোই রুজি হয়। চা সংশ্লিষ্টরা বলছেন, কয়েক মাসের মধ্যে উৎপাদন ক্ষতি 20 থেকে 25% কমেছে। এ ধারা অব্যাহত থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব। ওয়েদার ভালো থাকে, আমরা আশা করি প্রোডাকশন ভালোই হবে এবং আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। সিজনে বোঝা যাবে কতটুকু আপনার রিকভারি করতে পেরেছে। আমরা সানলাইটও বৃষ্টি পর্যাপ্ত পাইতে হলে হয়তো কিছুটা কাভার করতে পারবো আমরা। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে এবছর দেশে 10 কোটি 30 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। ময়মনসিংহ বিভাগে পর্যটনে অপার সম্ভাবনা থাকলেও নানা সংকটে বিকশিত হচ্ছে না এই শিল্প।
এর পেছনে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে সরকারের সদিচ্ছার অভাবকে। স্থানীয়রা বলছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা ও আবাসিক সুবিধা নিশ্চিত সহ কিছু উদ্যোগ নিলেই পাহাড়, প্রকৃতি আর নদীর অপরূপ সৌন্দর্য দেখতে ছুটে যাবেন পর্যটকরা। ওবায়দুল হকের রিপোর্ট। পাহাড়, প্রকৃতি আর সংস্কৃতির অনন্য মেলবন্ধন ময়মনসিংহ বিভাগের 4 জেলার অসংখ্য পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করলেও এখনও ডানা মেলেনি শিল্পটি। গারো পাহাড় আর আদিবাসী অধ্যুষিত জনপদ শেরপুর ইকো ট্যুরিজম গড়ে ওঠার বিরাট সুযোগ থাকলেও অবকাঠামোগত দুর্বলতায় সেই সম্ভাবনা রয়ে গেছে অপূর্ণ। ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্রের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে হাজারো পর্যটক আসলেও দীর্ঘদিনেও এখানে নির্মাণ হয়নি আবাসিক হোটেল মোটেল, নেই ট্যুরিস্ট পুলিশও। এতে দিন দিন পর্যটক শূন্য হয়ে পড়ছে সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটি। প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে গেলে একটু পাহাড়ে উঠতে হয়। পাহাড়ে উঠতে গেলে যদি মানুষ চিন্তায় হয়, আতঙ্ক থাকে, তাহলে তো লোকজন আসবে না। মোবাইলের টাওয়ারের সমস্যা, লোকজন আইসে শরীর সংসারে বাড়ির পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে, কর্মী আছে, এর বাইরে পুলিশ কাজ করছে যেন এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। প্রকৃতির সব সৌন্দর্য যেন ধরা দেয় নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা গ্রামে। নদী আর পাহাড়ের সৌন্দর্য, চোখ জোড়ানো দুর্গাপুরের সাদামাটির পাহাড় মুগ্ধ করে প্রকৃতি প্রেমীকে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় বিমুখ হচ্ছেন পর্যটকরা। যাতায়াত ব্যবস্থা বা কোনো থাকার মতো বা খাবারের কোনো ভালো হোটেল বা থাকার মতো কোনো গেস্ট হাউস কোনো কিছুই কিন্তু নাই। দীর্ঘদিনেও জামালপুরে গড়ে ওঠেনি কোনো পর্যটন স্পট, অথচ ভারতের সীমান্তবর্তী বক্সিগঞ্জ লাউচাপড়া পিকনিক স্পটটিও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। পর্যটক আকর্ষণ করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। এখানে বিনিয়োগ প্রয়োজন। যারা পর্যটন কেন্দ্রে যারা ইনভেস্ট করেন তাদেরকে আমরা যদি ইনভাইট করি এখানে, তাহলে আমরা মনে করি যে এখানে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন ময়মনসিংহ জেলায়। পর্যটন শিল্পে অপার সম্ভাবনা থাকার পরও এখানে নেই যথাযথ পর্যটন বান্ধব পরিবেশ। 2020 সালে জেলার একমাত্র পর্যটন কেন্দ্র হালুয়াঘাটের গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলেও নানা সংকটে হচ্ছে না বিকাশ। আমরা যতটুকু ভেবে এখানে আসছি, কিন্তু আসলে ওই রকম সৌন্দর্য এখানে নাই। হোটেল মোটেল থাকতো তাহলে হয়তো আমরা এই জায়গায় একজন স্টে করতাম। মানুষ যে আসবে, আসে থাকবে বা যাবে, এই যাতায়াত এবং থাকার কোনো ব্যবস্থা নাই। এই উদ্যোগটা প্রশাসন কোনো সময় গ্রহণ করে না। পর্যটন মন্ত্রণালয়কে বিষয়টা জানিয়েছি, ওনাদের পক্ষ থেকে বরাদ্দ পাওয়া গেলে হয়তো সেখানে আমরা একটু বিকশিত করতে পারবো। শেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ 4 জেলায় পর্যটন শিল্পে অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন সরকারের সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনা, বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারত সহ আরও 5 দেশে সাবেক ভূমিমন্ত্রী জাভেদের অবৈধ সম্পদের খোঁজ। গাড়ি চালকের বাসা থেকে 23 বস্তা নথি জব্দ, সস্ত্রীক দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পোষ্যকোটা স্থগিত, প্রতিবাদে কাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি কর্মকর্তাদের। শিক্ষক লাঞ্ছনার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি। এবং ডেঙ্গুর ভয়ঙ্কর রূপ, একদিনে চলতি মৌসুমে সর্বোচ্চ 12 জনের মৃত্যু। ঢাকা ও বরিশাল বিভাগে 5 জন করে প্রাণহানি, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 740। এ ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।